মানে লাস্টে একটা মিলেনি আর কি। আমি অ্যানাউন্সমেন্ট করলাম সাকিব টিমে আছে, তারপরে সাকিব এসে রিটায়ারটা করতে পারলো না, সেটা একটা অপরিপূর্ণতা থেকে যায় আমার সিলেকশনের জায়গা থেকে। উপরে এসি রুমে বসে না থেকে মাঠে যেয়ে কাজ করতে চাই। আমার কাছে মনে হয় 1 বছরের এক্সপিরিয়েন্স। আমি লিপু ভাই নতুন আসলেন, আমি নতুন আসলাম এই সিলেকশন প্যানেলে, রাজ তো আগেই ছিল, রাজ্জাক। তো আমরা তিনজন যখনই কোনো সিলেকশন করলাম, আমার মনে হয় আমি আমার অনেস্ট অপিনিয়ন দিয়ে, আমার লজিক দিয়ে আমি সব জায়গায় কথা বলেছি, প্রতিটা প্লেয়ারের ক্ষেত্রে, প্রতিটা প্ল্যানিংয়ের ক্ষেত্রে। সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল, আমরা যখন 6 মাস আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান ন্যাশনাল টিম এবং এই টিম 45 জন প্লেয়ার একসঙ্গে ট্যুরে ছিল, সেই জায়গায় যখন 45 জন প্লেয়ারকে অ্যাকোমোডেট করা, বাংলাদেশের প্লেয়ারের কোয়ালিটি প্লেয়ার একটা ঘাটতি আছে, এটা আমরা সবাই বলি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেই মিটিংটা বা সেই ডিসকাশনটা আমি যেভাবে কোঅর্ডিনেট করেছি এবং সেট আপটা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছি, আমার কাছে মনে হয় সেটা বড়, এই 1 বছরের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল সেটা। 45 জন প্লেয়ারকে একসঙ্গে অ্যাকোমোডেট করা, কোন ফর্মেটে কীভাবে কাকে করবো, সেটা করার ক্ষেত্রে আমার একটা ভূমিকা আমি রাখার চেষ্টা করেছি। সাকসেসফুলি সেটা বাকি 2 সিলেক্টরের সঙ্গে মিলিয়ে আমরা করেছি। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। আর ওভারঅল বাকি ন্যাশনাল টিম বা আগে পরে যেসব বিষয়গুলো নিয়ে, সেগুলো সবার সামনে অনেক বেশি পরিলক্ষিত ছিল। সাকিব ইস্যু ছিল, তামিম ইস্যু ছিল, বিভিন্ন বিষয়। এই 1 বছর অন্তত আমি বলতে পারি ওই বিতর্কের অনেকগুলো ইস্যুর মধ্যেও আপনি পজিটিভ বিষয়গুলো বেশ ভালো মতো পাবেন। সাকিবের রিটায়ারমেন্টের একটা ইস্যু, রিয়াদের রিটায়ারমেন্ট, তামিমের রিটায়ারমেন্ট, অনেকগুলো কিন্তু এই 1 বছরের সময়ের মধ্যেও ঘটেছে। এবং আপনি দেখবেন এই সময়গুলোর মধ্যে আপনি রিটায়ারমেন্ট বা এই ইস্যুগুলোকে খুব সুন্দরভাবে ট্যাকেল করা হয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চিফ সিলেক্টর লিপু ভাই ছিলেন, রাজ্জাক, আমাদের তিনজনের ভূমিকা তো ছিল, ক্রিকেট বোর্ডের সহায়তা তো অবশ্যই ছিল। বাট এই 1 বছরের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল, আমাদের এই সিনিয়র প্লেয়ার যাদেরকে আপনারা পঞ্চপাণ্ডব বলেন, তাদের এই রিটায়ারমেন্ট বা তাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের সঙ্গে করার যে কোঅর্ডিনেশনগুলো, কমিউনিকেশন, সেই জায়গাটা আমার মনে হয় যে একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর ছিল। সেটাকে আমরা এই 1 বছরে এখন পর্যন্ত ভালো মতো সম্পন্ন করেছি। স্মরণীয় ঘটনা আসলে সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো, এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেতে পারে। কারণ সেই টিম অ্যানাউন্সমেন্টটা, সাকিবের সেই অ্যানাউন্সমেন্টটা আমার মুখ থেকে এসেছিলো যে স্কোয়াডে ছিল, তারপরে দেশে আসতে না পারা, সেই জায়গাটায় আমার মানে লাস্টে একটা মিলেনি আর কি। আমি অ্যানাউন্সমেন্ট করলাম সাকিব টিমে আছে, তারপরে সাকিব এসে রিটায়ারটা করতে পারলো না, সেটা একটা অপরিপূর্ণতা থেকে যায় আমার সিলেকশনের জায়গা থেকে। আর চ্যালেঞ্জ যেটা আমি একটু আগে বলেছি যে অস্ট্রেলিয়ায়, পাকিস্তানে এই টিম, পাকিস্তানের টেস্ট টিম, এই 3টা টিমকে একসঙ্গে কোঅর্ডিনেট করার ক্ষেত্রে, 45 জন প্লেয়ারকে অ্যাকোমোডেট করার ক্ষেত্রে সেই জায়গায় আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। বিকজ পেস বোলারদের বেশ কিছু ইঞ্জুরির সমস্যা ছিল। সেই 45 জনকে কোন ফর্মেটে কীভাবে অস্ট্রেলিয়া থাকবে, সেখান থেকে এসে পাকিস্তানে যাবে, পাকিস্তান থেকে টেস্ট টিমে যাবে, এই কোঅর্ডিনেশনটা, কমিউনিকেশনটা করাটা খুব একটা চ্যালেঞ্জ ছিল। সেটা আমার মনে হয় যে খুব ভালো একটা কাজ ওই মুহূর্তে আমরা করেছিলাম। বিসিবির সঙ্গে স্বাভাবিকভাবে আমি কিন্তু এটা বেশ 3 মাস যাবতই আলোচনা করছি। আমার নাজমুল আবেদিন ফাহিম স্যার, ফাহিম সিনহা, সবার শেষে ফারুক ভাই, আমাদের প্রেসিডেন্ট, ওনার সঙ্গে আমি কথা বলেছি। সবার সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্তটা নিয়েছি এবং আমার কোচিংয়ের ভিশনটা বা আমার কোচিংয়ের লক্ষ্যটা নিয়ে আমি আলোচনা করেছি। সেই লক্ষ্যটা ওনারা যদি মনে করে যে আমি ফুলফিল করার মতো অ্যাবিলিটি আমার আছে বা আমি ক্যাপাবল, যদি ক্রিকেট বোর্ড আমার ব্যাপারে চিন্তা করে, সে ব্যাপারে আমি পজিটিভ চিন্তা করতে পারি। আর যদি ক্রিকেট বোর্ড মনে করে যে না, এই মুহূর্তে না, তাহলে আমাকে হয়তো ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে। সেই চিন্তাটাও আমি কিছুটা যে করিনি তা না, আমি সেটা চিন্তাভাবনা করেই তারপর ডিসিশনটা মেক করেছি। এটা আমি বেসিক্যালি বেশ অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল। বাট আমি যখন এজ গ্রুপ করলাম লাস্ট আন্ডার-19, আমি শুরুতেই বলেছি যে আন্ডার-19 2024 ওয়ার্ল্ড কাপটা যখন আমি করে আসলাম, করে আসার পরে কিন্তু আমি অলরেডি কোচিংয়ের জন্য ডিসাইডেড ছিলাম। তার কিছুদিন পরে কিন্তু বোর্ড মিটিং হয়। সেই বোর্ড মিটিংয়ে যখন আমাকে অফার করা হয় ন্যাশনাল সিলেক্টরের জন্য, আমি মনে করলাম যে এজ গ্রুপ থেকে কন্টিনিউ প্রসেসে ন্যাশনাল সিলেকশন, সেই জায়গাটাও কন্টিনিউ করা যেতে পারে, সেই জায়গা থেকেই করা। তারপরে গত 3 মাস যাবত, মানে এই বোর্ড চেঞ্জ হওয়ার পরে আপনি দেখবেন যে গত 3 মাসে বেশ কিছু পরিবর্তনের হাওয়া দেখা গিয়েছে। সেটা কোচিংয়ে হতে পারে, চিন্তা ভাবনায় হতে পারে, বা কী বিষয়ে, বা বেশ কিছু অ্যাক্টিভিটিসে। সেখান থেকে আমাকে জিনিসটা একটু আবার নাড়া দেয় যে আমার মনে হয় এখনই চিন্তা ভাবনা করার সময় এসেছে। সেই চিন্তা থেকেই, এবং প্লেয়ারদের, অনেস্টলি আমি প্লেয়ারদের সঙ্গে অ্যাজ এ সিলেক্টর যতটুকু কথা বলা দরকার, কমিউনিকেশন করা দরকার, সেটা রয়েছে। সেই কনভারসেশন, কমিউনিকেশনের মধ্যে কোচিংয়ের অনেক কিছু থাকে। সেটা 1-to-1 প্লেয়ার অনেকেই রয়েছে, আপনারা হয়তো অনেকের কথা জানেন, অনেকের কথা জানেন না। তাদেরকে গাইড করার ক্ষেত্রে ওই ভূমিকাটা আমি আসলে ফোনে বা দূর থেকে কমিউনিকেশনের মাধ্যমে করি। আসলে আমি দূর থেকে কাজ করছিলাম, প্লেয়ারদের সঙ্গে ডিরেক্ট কাজ করার সুযোগ ছিল না। ডিরেক্টর হলো তো আরও দূরে সরে যাওয়া, তো আমি তো চাই আরও কাছে যেতে। সেই কাছে যাওয়ার চিন্তা থেকে আমি উপরে এসি রুমে বসে না থেকে মাঠে যেয়ে কাজ করতে চাই। এখন যদি ডিরেক্টর হই, সেই এসি রুমের ডিস্টেন্সটা আর একটু বেড়ে যাবে, মানে সিলেক্টরের যে রুমটা সেটা ছেড়ে আরেকটা ডিরেক্টর রুমে চলে যাবে। এটার চিন্তা একদমই করি না, কারণ আমার কাছে মনে হয় আমার খুব সাকসেসফুল বা খুব ভালো বা খুব জ্ঞানী সেটা বলবো না, বাট আমার মধ্যে যতটুকু জ্ঞান আছে সেটা থেকে আমি মনে হয় ক্রিকেট কোচিংয়ে গেলে আমার কাছে মনে হয় বেশি ডেলিভার করতে পারবো।